আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ, স্কাই 780, এনটিভি ইউরোপের ইউটিউব পেজ থেকে এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আমাদের এই অনুষ্ঠান পাক্ষিকভাবে প্রচারিত হয় এবং প্রতিনিয়ত দুজন গেস্ট উপস্থিত থাকেন আমাদের মাঝে। আজকে প্রতিনিয়ত যারা লাস্ট 3 প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন তারাই উপস্থিত আছেন। আমার ডান পাশে বসে আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত এবং বিজ্ঞ আইনজীবী সলিসিটর বাশার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাশার ভাই অতি ব্যস্ত মানুষ, তারপরও আমাদের এই প্রোগ্রামে বেশ সময় দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন, আপনাদের যে কোনো কোয়েরির উত্তর দিবেন। এছাড়াও আমাদের উপস্থিত আছেন আমাদের ইয়াং ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দুজনকেই অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের পক্ষ থেকে। আপনারা আমাদের সাথে, সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে স্টুডিও যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে, এছাড়াও একটা টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে ও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যে কোনোভাবেই আপনারা আমাদের অনুষ্ঠানের আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে। মনে রাখবেন, আমাদের এই প্রোগ্রামটি একটা শুধুমাত্র আপনাদের কথার ভিত্তিতে, অল্প ইনফরমেশনের ভিত্তিতে আমরা উপদেশ দিয়ে থাকি। এটাকে আপনারা একদম কনসলিডেটেড কোনো অ্যাডভাইস না ভেবে এটাকে ইনফরমেশন হিসেবে নেবেন। এবং যদি আপনাদের ব্যক্তিগত কোনো সলিসিটরের দ্বারস্থ হতে হয়, আপনারা চেষ্টা করবেন যে কোনো নিকটস্থ এক্সপার্ট সলিসিটরের কাছে যেতে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মেডিকেল গ্রাউন্ডস নিয়ে এবং এর সাথে ইমিগ্রেশন রিলেটেড যে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হয়। আপনারা জেনেছেন যে কিভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় এবং এগুলোকে কিভাবে সাকসেসফুল অ্যাপ্লিকেশন করে হোম অফিসের কাছ থেকে একটা ভালো রেজাল্ট, ভালো আউটকাম আনতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আমাদের দর্শকদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ক্লিনিক্যাল নেগলিজেন্স। আমার পাশে সলিসিটর আবুল বাশার ভাই যিনি বসে আছেন, তিনি এই বিষয়ে অত্যন্ত এক্সপার্ট এবং তিনি এই যে ক্লিনিক্যাল নেগলিজেন্স এগুলো নিয়েই কাজ করেন। প্রথমেই আমি তার কাছে চলে যাচ্ছি। বাশার ভাই, আপনার কাছে ক্লিনিক্যাল নেগলিজেন্স যে এটা আসলে একটু যদি সংক্ষেপে বলেন যে এটা আসলে কিভাবে এই ক্লেমসগুলোকে আসে বা কিভাবে করতে হয়। ধন্যবাদ আপনাকে। ক্লিনিক্যাল নেগলিজেন্স সেলফ আপনাকে এক্সপ্লেন করে যে আসলে বিষয়টা কি। আমি তারপরেও দর্শকদের সুবিধার্থে বলবো যে এদেশে যখন একজন মানুষ কোনো ট্রিটমেন্ট নেয় এবং সেই ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি তারা কোনো ধরনের মিসট্রিটমেন্টের শিকার হন অথবা রং ট্রিটমেন্টের শিকার হন অথবা যদি তারা কোনো ডিলে ডায়াগনোসিসের শিকার হন, সেক্ষেত্রে হয়তো বা ক্লিনিক্যাল নেগলিজেন্সের বিষয়টা অ্যারাইজ করতে পারে। সো ইন নাটশেল এটা বলা যায় যে যদি কেউ ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের রং ট্রিটমেন্টের শিকার হয়ে থাকেন বা এবং সেই রং ট্রিটমেন্টের ফলে যদি তাদের কোনো হার্ম হয়ে থাকে, তাহলে তারা ক্লিনিক্যাল নেগলিজেন্সের আন্ডারে কম্পেনসেশনের দ্বারস্থ হতে পারে। জি, আসলে আপনি যেটা রং ট্রিটমেন্টের কথা বলছেন, যে মিস্টেকের কথা বলছেন, যে ক্লিনিক্যাল মিস্টেক যেগুলো হয়, এগুলো সব মিস্টেকই কি আপনার নেগলিজেন্সের আন্ডারে পড়বে? আপনি যেটা কোশ্চেন করেছেন এটা আসলে চমৎকার একটা কথা। আমরা এখানে কথা বলছি যে মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড কম্পেনসেশন, রাইট? সো এখন যদি একজন মানুষ কোনো মিসট্রিটমেন্ট অথবা ক্লিনিক্যাল নেগলিজেন্সের শিকার হয়ে থাকে, আমি বলবো যে মিসট্রিটমেন্ট অথবা রং ট্রিটমেন্ট তাদের শিকার হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা ক্লিনিক্যাল নেগলিজেন্সের মধ্যে পড়বে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার সঙ্গে কম্পেনসেশনের একটা বিষয় জড়িত আছে। সো কাজেই একজন পেশেন্ট বা একজন মানুষ হয়তো বা ক্লিনিক্যাল নেগলিজেন্সের শিকার হতে পারেন, কিন্তু নট নেসেসারি যে সে কম্পেনসেশন পেতে পারে। সো যখন কারোর সঙ্গে মিসট্রিটমেন্ট হয়, রং ট্রিটমেন্ট হয়, অফকোর্স দিস ইজ এ ক্লিনিক্যাল নেগলিজেন্স, বাট ইট মাইট নট বি কোয়ালিফাইড ফর কম্পেনসেশন। তো এখন আপনি যখন আমরা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে আলোচনা করছি, আমরা ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক আপনার কাছেও আসবো। আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি যে যেহেতু একটা লিগ্যাল ম্যাটার্স অ্যারোজ করে, তো এই লিগ্যাল ম্যাটার্সে যেতে হলে আমরা কম্পেনসেশনের জন্যই তো আসলে নেগলিজেন্স বিষয়টা নিয়ে কথা বলবো। এখানে আসলে কিভাবে কাজ করে, যে আপনি যদি আমাকে একটু ক্লিয়ার করে বলেন কখন ক্লায়েন্টরা বুঝবে
আমি একটা কল নিয়ে আসি, তারপরে আলোচনা করছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ভাই আহমদ। জি আহমদ ভাই, বলুন প্লিজ। জি, আমার দুইটা কোয়েশ্চন। আমার অ্যাসাইলাম এর হলো কি বান্ডিলের লাগে তার একটা সময় দিতে 18 জুন বান্ডিল সাবমিট করব। অ্যাসাইলাম। জি জি, অ্যাসাইলাম এর আপিলের। জি বলুন। তো এখন আমার সম্পূর্ণ কাগজ লাগে আমার রেডি নাই। আমি যদি টাইমে 2 দিন আগে যদি আমি একটা টাইম বাড়াইবার লাগে যদি তার আগে অ্যাপ্লিকেশন করি, তাহলে কি তারা এটা অ্যাকসেপ্ট করবে আর কতদিন দিতে পারে? ওকে, আপনি ডেডলাইন বলেছেন 18 তারিখ, তাই না? জি জি জুনে। আর কি কোশ্চেন? সম্পর্কিত প্রশ্ন আছে। জি বলুন। আর বাই বান্ডিল সাবমিট করার পর কতদিন পরে হিয়ারিং এর ডেটটা আসতে পারে, যদি কাইন্ডলি অ্যাডভাইস দিতে প্লিজ। আর কোনো প্রশ্ন ভাইয়া? আর আমার একটা বাচ্চা আছে এই দেশে এখন, মানে আর কি জানি আমরা, আমার তো কিছু নাই, ওর বয়স 5 বছর, স্কুলে যায়। এটা কি যদি কোর্টে যদি যখন ওঠে তখন যদি আপনার জজ সাহেব আপিল না দেখা যদি কোনো ধরনের হিউম্যান রাইটে যদি অ্যাকসেপ্ট করতে পারেনি, এই ধরনের কিছু আইনের মাধ্যমে আপনি গাইডেন্স দেন। আপনার বাচ্চার মায়ের স্ট্যাটাস কি? উনিও আপিলে। উনিও আপিলে আছে আপনার সাথে, এবং এই দেশে আপনাদের বাচ্চা হয়েছে, ঠিক আছে? রাইট টু ওয়ার্ক আছে। জি ওকে। কিন্তু 30 লিভ আছে অনারেবল। জি আহমদ ভাই, আপনি দেখতে থাকুন, আমাদের অতিথিদ্বয়ের যে কোনো একজন আপনার প্রশ্নের উত্তরটি দেবেন। থ্যাংক ইউ। জি বাশর ভাই, আমরা মেডিকেল নেগলিজেন্স নিয়েছিলাম, তারপর আমাদের দর্শকদের জন্য আমাদের প্রশ্নে যেতে হবে। প্রশ্নটা ভেরি সিম্পল, আপনি যদি একটু। জি, ওনার বান্ডেল সাবমিট করার ডেডলাইন প্রবাবলি 18 জুন, এই মাসের 18 তারিখে উনি বললেন। জি জি। সো আপনি যদি প্রিপেয়ার্ড না হন তাহলে এখনই কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এক্সটেনশন অফ টাইমের জন্য। তো এখন এক্সটেনশন অফ টাইমের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি তো জানেন যে আপনার বান্ডেলটা কত দিনের মধ্যে আসতে পারে। সো আপনি সেই টাইম ফ্রেমটাকে মাথায় নিয়ে, লেটস সে 2 উইকস, 4 উইকস বা 6 উইকস, এটাকে এটাকে মাথায় রেখে এই সময়টাকে মেনশন করে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন। আপনি যদি নিজে এটা ডিল করছেন বা করে থাকেন, তাহলে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনার সলিসিটর আছে, তাকে ইনস্ট্রাক্ট করলে সে অ্যাপ্লিকেশন করে দিবে। মোস্ট অফ দ্য কেসেসে আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয় এবং টাইমটা এক্সটেন্ড করে দেয়, বিকজ এই বান্ডেলগুলো দেওয়ার পরে হোম অফিস এটাকে রিভিউ করে বা কোর্ট এটাকে রিভিউ করতে পারে। আপনার হিয়ারিং ডেট মোস্ট প্রবাবলি এখনও নোটিস হয় নাই, আপনাকে নোটিস অফ হিয়ারিং আসে নাই। দেয়ারফোর চান্স থাকে অনেক বেশি যে আপনার এই অ্যাপ্লিকেশনটা করার পরে সাকসেস হবে। তারা আপনাকে হয়তো 4 to 6 উইকস টাইম দিবে। একটা কল নিয়ে আসে। জি দর্শক, আসসালামু আলাইকুম। নামটা বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম হলো ইসমাইল। আমি একটা জিনিস জানতাম স্যার, আমাদের ব্রিটিশ পাসপোর্ট এক্সপায়ার হওয়ার কতদিন আগে অ্যাপ্লাই করা যায়? আর কিছু ভাইয়া? না, এটাই হবে। ওকে ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমরা উত্তর দিব। থ্যাংক ইউ। জি বাশর ভাই, সরি। জি, তো আমার মনে হয় ওনার ফার্স্ট কোশ্চেন আনসারটা হয়ে গেছে। জি, ফার্স্ট কোশ্চেন আনসারটা হয়েছে, এবং উনি বান্ডেলটা দেওয়ার পর কতদিন টাইম, হ্যাঁ, বান্ডেল দেওয়ার পরে হিয়ারিংটা কতদিন পরে আসবে, এবং 5 বছরের একটা চাইল্ড আছে, সেটা এটা আসলে বলা মুশকিল, বাট আমার মনে হয় অ্যানাদার 3 to 4 মান্থস লাগবে। ওকে, আমরা প্র্যাকটিস থেকে যেটা দেখছি, এটা ডিপেন্ড করে যে কোর্টের ওয়ার্কলোডটা কতটুকু। যে আপনাকে যে একটা হিয়ারিং ডেট দিবে, সেই হিয়ারিং ডেটের জন্য তো আপনার কোর্ট ভ্যাকেন্ট থাকতে হয়, জাজ থাকতে হয়, তো এগুলোর উপর ডিপেন্ড করে যে আসলে হিয়ারিংটা কতদিন পরে হবে। বাট আমাদের প্র্যাকটিসিং লাইফ থেকে আমরা এখন দেখছি যে নট বিফোর 3 to 4 মান্থস, বাট ইয়েট আপনি এটাকে ফাইনাল হিসেবে নেবেন না। হু নোজ, হয়তো বা 2 উইকস, 3 উইকস, 4 উইকস পরেও ডেট চলে আসতে পারে। সো দেয়ারফোর আপনি ফুললি প্রিপারেশন নিয়ে আপনার বান্ডেল সাবমিট করেন এবং বি প্রিপেয়ার্ড ফর দ্য হিয়ারিং। আরও একটা কথা বলে রাখি, একটু অ্যাডিশনাল ইনফরমেশন, যে যেহেতু এটা অ্যাসাইলামের আপিল, সো আপিল ডেট হওয়ার আগের দিন পর্যন্ত আপনি কিন্তু আপনার বান্ডেল এভিডেন্স, অ্যাডিশনাল এভিডেন্স সাবমিট করতে থাকতে পারবেন। ওকে, সো ইটস নট নেসেসারি যে আপনার সব কিছু এখনই দিয়ে দিতে হবে এবং দিস ইজ এন্ড। আপনি হিয়ারিং এর আগের দিন পর্যন্ত একটা ফর্মাল অ্যাপ্লিকেশন, আই মিন ওরাল অ্যাপ্লিকেশন করতে হয়, এবং মোস্ট অফ দ্য কেসে কোর্ট অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, ওকে। সো আপনি অ্যাডিশনাল এভিডেন্স যদি আপনার আরো কিছু অ্যাকুমুলেট করতে পারেন, আপনি ফিউচারে দিতে পারবেন। আর 5 বছরের বাচ্চার কথা আপনি বলেছেন, 5 বছরের বাচ্চার কথা, আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের সঙ্গে যেহেতু অ্যাসাইলাম ক্লেম ইটসেলফ কিছুটা হিউম্যান রাইটস ক্লেমের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, দেয়ারফোর আপনার ফ্যামিলি লাইফ, আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, সবার কথাই বলবেন আপনাকে। আপনার বাচ্চা এখানে 5 ইয়ার্স আছে, সো ইন সাম এক্সটেন্ট অবশ্যই ফ্যামিলি প্রাইভেট লাইফ আপনাদের এখানে গ্রো করেছে।
বাচ্চার গ্রাউন্ডে 7 বছর পরে আপনার ভিসার একটা অপরচুনিটি আছে, তো 2 বছর শর্ট আছে, সো ইউ শুড ট্রাই। অবশ্যই আপনার বাচ্চার কথা বলবেন, সে স্কুলে যায়, সে ইংলিশে কথাবার্তা বলে, তার ক্লাস পারফরমেন্স, তার ফ্রেন্ডসদের ইন্টারাকশন, এগুলো সব কিছুই আপনি বলবেন। আপনি জাস্ট আপনার সলিসিটরকে একটু রিমাইন্ড করে দিন যে আমার এরকম সাবমিশন যাতে সাবমিশনটা, হ্যাঁ, এটা যেন থাকে, ঠিক আছে? অনেক সময় সলিসিটর হয়তো বা ভুলে যেতে পারে যে আপনার আসলে একটা বাচ্চা আছে, বা ওভারলুক করতে পারে। জি, সো আপনি একটু জাস্ট মনে করিয়ে দিবেন। জি, থ্যাংক ইউ। আমি আরেকটু অ্যাড করতে চাই, উনি যে ইন্টেনশনটা দেখিয়েছে যে 2-1 দিন আগে উনি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছে, যে বান্ডেলটা রেডি না। এক্ষেত্রে অনেক সময় কোর্ট ক্রিটিসাইজ করে যে আপনি যদি 48 আওয়ার্স আগে না করেন, তখন এই ডিলে হলে, যেহেতু আপনার ইন অ্যাডভান্স আপনি জানেন যে আপনি বান্ডেলটা সাবমিট করতে পারবেন না, অ্যাজ সুন অ্যাজ আপনি করেন, সেটাই কোর্ট এটা কনসিডারেশন নেবে আশা করি। জি, সেকেন্ড কোয়েশ্চেন আকবর বিন সিদ্দিকের কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইসমাইল ভাই একটা প্রশ্ন করেছেন যে ব্রিটিশ পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যাওয়ার আগে কতদিন আগে অ্যাপ্লাইটা করতে হয়? ওয়েল, রাইট, সো এখানে আসলে ডিপেন্ড করে না কিছু। এখানে ইন প্র্যাকটিস হলো যে আপনার পাসপোর্ট তো ট্রাভেল না করলে পাসপোর্ট লাগেও না, আপনার লাগবে কিসের জন্য? নাগরিকত্ব তো ট্রাভেল ডকুমেন্ট, রাইট, ট্রাভেল ডকুমেন্ট, এটা তো আপনার নাগরিকত্বের ইয়ে, বাট স্পেসিফিক্যালি ওইভাবে নয়। বাট ইফ আই এম রং, বাসার ভাই কারেক্ট করে দেবেন। বাট এমনিতে তো 1-2 সপ্তাহের মধ্যে চলে আসে। আর ইভেন যদি আর্জেন্ট হয়, আপনি সেম ডে তো সার্ভিস নিতে পারেন। সো আপনার নেসেসিটি অনুযায়ী নেবেন। বাট অফকোর্স আপনি যদি 5 বছরের পাসপোর্ট মেয়াদ আছে, 1 বছর আগেই করে ফেলেন, তা তো হলো না। রিজনেবল টাইমে করবেন, 2 মাস বা 1 মাস, বা এখানে একটা বিষয় 3 মাস আগে করতে পারেন। একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেক কান্ট্রি 6 মান্থসের যদি, আমি এই পয়েন্টে রাইট, 6 মান্থসের যদি আপনি কোথাও ট্রাভেল করতে চান, হঠাৎ করে 6 মান্থস পাসপোর্টের ভ্যালিডিটি যদি না থাকে, তাহলে হয়তো আপনাকে ট্রাভেল করতে দিবে না। যেমন সৌদি এয়ারলাইন্সই বোধহয় ট্রাভেল করতে দেয়, সৌদি এয়ারলাইন্স, মোস্ট অফ দ্য কান্ট্রিজ, সো অনেকগুলো, এবং ভিসা অ্যাপ্লিকেশনও আপনি করতে পারেন। সো ইন দ্যাট কেস আই থিংক ইটস বেটার আপনার সময় থাকতে অ্যাপ্লিকেশনটা করে নেন। অনেক সময় আপনি যেহেতু বাঙালি, আপনার হয়তো অল্টারনেটিভ পাসপোর্টও থাকতে পারে। সো সেক্ষেত্রে এই কমপ্লিকেশন এড়ানোর জন্য আমার মনে হয় যে যত তাড়াতাড়ি পারেন 6 মান্থসের আগেই করে দেওয়া উচিত। জি, আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ারলি বলবো যে দেখেন, ন্যাচারালাইজেশন হওয়া, সার্টিফিকেট থাকা আর পাসপোর্ট দুই জিনিস। আপনি যখন ন্যাচারালাইজড হয়ে গেলেন, তখন আপনি এদেশের সিটিজেন হয়ে গেলেন। পাসপোর্টটা হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্ট। তো ট্রাভেল ডকুমেন্টটা আপনি কখন বানাবেন না বানাবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। ইভেন আপনি এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও বানাতে পারেন। বাট প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি ট্রাভেল করতে চান আউটসাইড ইউকে, তাহলে কিন্তু অনেক দেশে, অনেক না, আমি রিসেন্টলি কিছু খোঁজখবর নিয়ে দেখেছি যে মোস্ট অফ দ্য এয়ারলাইন্স আপনার যদি এক্সপায়ারি ডেট 6 মান্থসের কম হয়, তাহলে আপনাকে প্লেনে উঠতে দিবে না। আপনি টিকিট কাটতে পারেন, টিকিট হয়তো কেটে নিতে পারেন, বাট আপনাকে প্লেনে বোর্ড করতে দিবে না। সো আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যে যদি আপনি ট্রাভেল করেন কোথাও, তাহলে অবশ্যই 6 বা 7 মান্থস আগেই আপনার পাসপোর্টটাকে রিনিউ করে নেওয়া উচিত। জি, থ্যাংক ইউ বাশা ভাই। আমরা আমাদের নিয়মিত আলোচনায় চলে যাচ্ছি। আমি একটু আকবর বিন সিদ্দিক আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল নেগলিজেন্স নিয়ে যে কথাগুলো বলছিলাম, এটা আসলে আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে আসলে ক্লিনিক্যাল নেগলিজেন্স হয়েছে? আমরা শুনছিলাম বাসা ভাইয়ের কাছ থেকে যে ক্লিনিক্যাল নেগলিজেন্সটা কি আসলে, বাট এটাকে আপনি কিভাবে এস্টাবলিশ করবেন যে আমরা কিভাবে ক্লেম করার জন্য হসপিটাল বা জিপিকে আমরা কিভাবে দায়বদ্ধ করার জন্য আমরা কম্পেনসেশন পেতে পারি? ফার্স্ট স্টেপটা কি হবে? রাইট, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, এখন নেগলিজেন্স হয়েছে কিনা এখানে আসলে 3টা ক্যাটাগরিতে আসলে ডিফাইন করা হয়, যে এখানে ডিউটি অফ কেয়ার ছিল কিনা, যদি থাকে তাহলে সেই ডিউটি অফ কেয়ারটা ব্রিজ হলো কিনা, যদি ব্রিজ হয়ে থাকে তাহলে এর ফলে কী ধরনের কজেশনের শিকার হলেন আপনি। সেই 3টা থ্রেশহোল্ড প্রাইমারিলি যদি মিট করে, আসলে মেডিকেল নেগলিজেন্স স্যাটিসফাই, আসলে থ্রেশহোল্ডটা স্যাটিসফাই আর কি বলা চলে। তো এখন প্রশ্ন হলো তাহলে ডিউটি অফ কেয়ারটা কী থাকে এখানে? সেটা হচ্ছে যেমন যদি আপনি অ্যানেস্থেসি ট্রিটমেন্ট নেন, তাহলে ডক্টরদের, নার্সদের, আরও অন্যান্য রিলিভেন্ট যে স্টাফস আছে, প্রফেশনাল যারা আছেন ওখানে, তাদের যে ডিউটিটা আছে, যেমন আপনি যদি ম্যাটারনিটি সেকশনে যান, আপনি প্রেগনেন্ট, তাহলে আপনার ওই রিলিভেন্ট যেই ট্রিটমেন্টটা পাওয়ার কথা, যে কেয়ারটা পাওয়ার কথা, সেটা ইভেন, বা দেখা গেছে আপনার যদি শুধু যে ওই কেয়ার না, ইভেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যেভাবে আপনার নেসেসিটি অনুযায়ী যেইভাবে মেড হওয়ার কথা সেভাবে না হয় ডিফারেন্সভাবে মেড হয়েছে, যেটা পরিপ্রেক্ষিতে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আপনি অ্যাডভান্স প্রেগনেন্ট, আপনার অ্যাপয়েন্টমেন্ট দিল 3 মাসের মাথায়, তো সেটা রিজনেবলি তো আপনার এটার ফলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা তো ডিফারেন্টভাবে মেক করা যেত, এই হসপিটালে না হোক অন্য জায়গায়
সো এটা হচ্ছে ডিউটি অফ কেয়ার। এখন প্রশ্ন হলো ওই ডিউটি অফ কেয়ারটাকে ব্রিজ হলো কিনা, যে ডিউটি অফ কেয়ার ছিল ডক্টরের আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো দেয়া, আপনি বা আপনি ইমার্জেন্সিতে গেলেন ট্রিটমেন্টে, সো আপনার যে ইমার্জেন্সি অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে ট্রিট করা হলো কিনা, বা আপনার ডায়ালিসিস যেভাবে হওয়ার কথা সেটা হয়েছে কিনা, বা আপনাকে রং মেডিকেশন দেওয়া হইলো কিনা, আরও সো মেনি টাইপস অফ বিভিন্নভাবে হইতে পারে। তো যে কোনোভাবেই যদি আপনার মিস্টেক যদি হয়ে থাকেন, সো তাহলে সেক্ষেত্রে ব্রিজ হলো। তাহলে ব্রিজটাও এস্টাবলিশ যদি হয়ে যায়, তাহলে থার্ড পার্ট আসে যে তাহলে এই যে ব্রিজটা হওয়ার পরে হ্যাঁ, এটা হওয়ার পরে কিন্তু আপনি কী ধরনের সাফারিংসটা হলো, আপনার কেমন ইনজুরি হলো, বা ইনজুরি যদি না হয়, বা এর ফলে আপনি কী ধরনের ফার্দার সাফারিংসের মধ্যে পড়লেন, ড্যামেজেসটা কী হলো, বা ডিফারেন্টভাবে হইতে পারতো কি না, কথা বলছেন। সো এই বিষয়গুলো আসলে এস্টাবলিশ হলে আসলে মূলত মেডিকেল নেগলিজেন্সি আপনার এস্টাবলিশ হয়। আর এটা যদি এস্টাবলিশড হয় তাহলেই তো আসলে কম্পেনসেশনের দিকে আপনি স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা প্রোগ্রেস করব যে কিভাবে এই করতে। তার আগে আমি একটু বসা ভাই আপনার কাছে যাব যে এখানে যদি ডায়াগনোসিস যদি ডিলে হয়, যে আমার যে একটা প্রবলেম, যেমন অনেক এই দেশে দেখি আমরা অনেক ক্যান্সার স্টেজ একদম 4-এ গিয়ে তারপর ধরা পড়ে, এই যদি ডিলেড ডায়াগনোসিস হয়, অথবা এনএইচএস এর উপরে যে চাপ, এখন যে চাপ, এই চাপটাকে তারা বলতে পারবে কিনা যে না আমাদের অনেক চাপ, এই জন্য আমরা তোমাদেরকে সার্ভিস দিতে পারতেছি না, এই দুটো জিনিসকে আপনি কিভাবে করবেন, ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। এই দেশটা হচ্ছে প্রোটোকলের দেশ, ঠিক আছে, টু মাচ প্রোটোকল। আপনি প্রশ্নই থাকেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন প্লিজ ভাই, নামটা বলে প্রশ্নটি করুন। যে আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি স্টুডিওতে বলুন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। আমি লাস্ট 2025 অক্টোবরে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। সরি, কবে? হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক। জি। তো এরপরে আমি হসপিটালে যাওয়ার পরে 6 অক্টোবরে 16 তারিখ আমাকে বার্থ হসপিটালে অ্যাঞ্জিওগ্রাম করে 2টা স্টেন লাগাইছে, আরেকটা কোটেড বেলুন লাগানো হচ্ছে আমার হার্টে। আপনি কি হেডফোন দিয়ে কথা বলছেন? আপনার কথাগুলো ভেঙে আসছে। আচ্ছা, তাই ঠিক আছে। তো আমি 16 অক্টোবরে বার্থ হসপিটালে, জি, তো আমার স্টেন লাগানোর সময় আমার রাইট হ্যান্ডে যখন অ্যাঞ্জিওগ্রাম প্রসেসিং করা হয়, ওই সময় আমার বাসেলে কি আমার রগের মধ্যে ড্যামেজ করে ফেলতে ওরা। এখন এইটার কারণে আমাকে ক্লেম কি কিছু করা যাবে, বা কেমনে? জি, আপনার এটার কারণে কি সাফারিংস হচ্ছে? এটার কারণে সাফারিং হচ্ছে, আমি ডাইন হাতে কোনো কিছু নিতে পারি না, প্লাস পেইন করে, তারপরে বার্নিং হয়। ওকে, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু আস্ক? না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, আপনি দেখতে থাকুন, আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। অলরাইট, সো আমরা যেখান থেকে শেষ করেছিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট যে ডিলে ডায়াগনোসিসটা আসলে কি বা কিভাবে এটা ডিটারমাইন করা যায়। সো আমি যেটা বলছিলাম আপনাকে, যে এই দেশটা হচ্ছে প্রোটোকলের দেশ, সব কিছু বাই দ্য বুক, সব কিছু আপনার প্রেসক্রাইব করা আছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা জিপির কাছে যান, আর জিপি যদি মনে করে যে আপনার এটা ক্যান্সার হতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু একটা টাইম ফ্রেম আছে যে এই সময়ের মধ্যে জিপিকে মাস্ট এটাকে রেফার করতে হবে এবং তাকে আপনার ডেটটা পেতে হবে। এটা কিন্তু আপনার প্রোটোকলে লেখা আছে। সো এখন লেটস সে এটা হচ্ছে 4 উইকস বা 2 উইকস। এখন 2 উইকসের পরে যদি এটাকে কেউ ব্যবস্থা নেয়, তাহলে তো এখানে এভিডেন্টলি জানাই যাচ্ছে যে জি এটাকে ডিলে হয়ে গেছে। এটা গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে যে এদেশে এনএইচএস এ প্রচুর চাপ, বা প্রাইভেটে আপনি যদি যান, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাও বলে রাখতে চাই যে মেডিকেল নেগলিজেন্স, ক্লিনিক্যাল নেগলিজেন্স শুধুমাত্র এনএইচএস না, আপনি প্রাইভেট ট্রিটমেন্ট নিলে সেক্ষেত্রেও কিন্তু এটা কভার করে। তো যা হোক, এখন আপনি একটা ডক্টরের কাছে গেছেন, আপনি একজন রিজনেবল পারসন, অ্যাডাল্ট পারসন, আপনি জানেন যে আপনার এটা কতটুকু ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল এবং কতটুকু সময়ের মধ্যে আপনাকে রেফার করা দরকার ছিল। তো এটা আপনি নিজে জাজ করতে পারবেন। সেকেন্ড বিষয় হচ্ছে যে একজন রিজনেবল আরেকজন ডক্টর হলে কি করতো, যে কত কুইক তাদেরকে রেফার করতো বা ডায়াগনোসিসের ব্যবস্থা করতো। কিন্তু এই দুটো ম্যাট্রিক্সে একটা কথা আমি আপনাকে বলি, যেটা আমি শুনেছি কারো কাছ থেকে, সেটা হচ্ছে যে এনএইচএস যদি আপনাকে এইভাবে ট্রিট করে, যে আপনি যে
সেবাটুকু পাওয়ার কথা সেটুকু আপনি পাচ্ছেন না। আপনি যদি কোশ্চেন রেইজ করেন যে আমি তো পাচ্ছি না, তখন যদি তারা বলে যে না দিস ইজ এনএইচএস, এটা দিস ইজ নট প্রাইভেট হসপিটাল। জি সো জি, এটা আমার মনে হয় যে ক্লিনিক্যাল নেগলিজেন্সের মধ্যে পড়বে না। আপনি একটা হয়তো বা কমপ্লেইন রেজ করতে পারেন যে তারা আপনাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ট্রিট করছে আর কি, যে দিস ইজ নট প্রাইভেট, দিস ইজ নট হোটেল, দিস ইজ নট দিস ইজ এনএইচএস, দিস সর্ট অফ থিং। আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলে যে এনএইচএস ডাইরেক্ট এই কথা বলে দেয়, স্পেশালি নার্সরা, ডক্টররা হয়তো বা এরকম বলে না, বাট তারা একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করবে, কমপ্লেইন হয়তো বা রেজ করতে পারে, বাট এটার জন্য কোনো কম্পেনসেশন বা ক্লিনিক্যাল নেগলিজেন্সের মধ্যে এটা পড়বে না আর কি। আচ্ছা, তো এই যে প্রোটোকলের বাইরে গিয়ে যদি ডিলেটা হয়, এর জন্য যে সাফারিংস, তখন আপনার এটা তো একটা রং ট্রিটমেন্টের দিকে গেল। আই মিন আপনার তো টাইমলি ম্যানারে যখন না হয় তখন সাফারিংসটা তো বেড়ে যায়। তো এই জায়গাগুলোতে আপনার আমি যে প্রশ্নটি করতে চাই যে আমরা এইগুলো প্রুফ করার জন্য কি কি এভিডেন্স আমাদের কি দরকার, যে জাস্টিফাই করার জন্য আমাদের ক্লেমকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আসলে ক্লিনিক্যাল নেগলিজেন্স বিষয়টা খুব সূক্ষ্ম কিছু ডিফারেন্স আছে, অলরাইট? যেমন আপনি বললেন যে ডিলে ডায়াগনোসিসের জন্য যদি কারো সাফারিংস হয়, অলরাইট, সাফারিংস হওয়া এক জিনিস, হার্ম হওয়া এক জিনিস। ওকে, দ্যাটস রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, যে আমার মাথা ব্যথা করছে, অলরাইট, মাথা ব্যথা করছে, আমি সাফার করছি মাথায় ব্যথা থেকে, হয়তো ঘুমাতে পারছি না বা কিছু একটা করছে, কিন্তু এটার জন্য কোনো আমার তারপরে আমাকে হয়তো বা রেফার করলো বা ডিলে হচ্ছে আমার ডায়াগনোসিসটা, তারপরে যে হয়তো ইভেনচুয়ালি ট্রিটমেন্ট হলো, মাথা ব্যথাটা আমার ভালো হয়ে গেল, তার মানে আমার একটা সাফারিংস হয়েছে, দ্যাটস ফাইন, বাট আমার কোনো হার্ম হয় নাই। অলরাইট, সো হার্ম হতে হবে, শুধু সাফারিংস নট সেলফ ইজ সাফিশিয়েন্ট। আবার অনেক ক্ষেত্রে সাফারিংসের জন্য ক্লিনিক্যাল নেগলিজেন্সে ক্লেম করা যায়, বাট এই অ্যাসপেক্টে আমি বলবো যে সাফারিংসটা না, আসলে আপনার হার্ম হতে হবে যদি ক্লিনিক্যাল নেগলিজেন্সের দিকে যেতে চান। ওকে, সো আপনি সাফারিংসের জন্য আপনি কম্পেনসেশন পেতে পারেন, বাট হার্মের জন্য সেটা গ্রেটার ডেপথ থাকবে এবং আপনার লং স্ট্যান্ডিং একটা না। হার্মের জন্য দেখেন আপনার কিন্তু আকবর ভাই বলছিল যে ডিউটি অফ কেয়ার থাকতে হবে, ঠিক আছে? তো অলমোস্ট সব ডক্টরের, সব প্রফেশনালের বাই ডিফল্ট ডিউটি অফ কেয়ার চলে আসে। যেমন আমরা সলিসিটর, যখনই আমরা ক্লায়েন্টকে ক্লায়েন্ট হিসেবে নিলাম, দেন আমাদের একটা ডিউটি অফ কেয়ার। সো ডিউটি অফ কেয়ারটা থাকতে হবে, ডেফিনেটলি আছে। তারপরে সেই ডিউটি অফ কেয়ার কল নিয়ে আমরা ব্রেক হতে হবে। ওকে, একটা কল নিয়ে ব্রেকে যাব। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, আমার নাম মহিত। ওকে মহিত ভাই বলুন। আমি একটু জানতে চাইছিলাম যে আমি একজন পেনশনার। জি, হ্যাঁ, বাংলাদেশে যাই আমি কতদিন থাকতে পারবো? আমি ব্রিটিশ সিটিজেন। ওকে, পেনশনার, আপনি কতদিন থাকতে পারবেন, এই তো? ওকে, ঠিক আছে ভাই। আর কোনো প্রশ্ন আপনার? না ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা জি, আমরা 1 মিনিট আছে, আমি আপনি যেটা কন্টিনিউ করছিলেন যে তো ডিউটি অফ কেয়ার ডেফিনেটলি সবার আছে। ডিউটি অফ কেয়ারটাকে ব্রিজ হতে হবে, ঠিক আছে? ব্রিজ হতে হবে, তার মানে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড লেভেলের যে আপনার কেয়ারটা নেওয়ার কথা ছিল, তারা সেই কেয়ারটা নেয় নাই। নেওয়ার পরে আপনার হার্ম হতে হবে, হার্ম কিন্তু এখানে আসছে, ঠিক আছে? সো ডিউটি অফ কেয়ার, ব্রিচ অফ ডিউটি, হ্যাঁ, হার্ম হতে হবে, ঠিক আছে? হার্মটা হলেই আপনি তখন কিন্তু কম্পেনসেশনের দিকে যেতে পারেন আর কি। আমরা আলোচনা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের সাথে এই আলোচনা নিয়ে, মেডিকেল নেগলিজেন্স। আজকে আমরা কথা বলছিলাম এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করি আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। ফিরে আসছি বিরতির পরে, দেখতে থাকুন। ইন দ্য মিন টাইম আপনারা স্টুডিওর নাম্বারে কল করতে পারবেন। আমরা বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড থেকে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছিলেন এনটিভি স্কাই 780, এনটিভি ইউরোপ এর ইউটিউব পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্টুডিওর নাম্বার দেওয়া আছে, এছাড়াও একটি টেক্সট ফোন নাম্বার, যাতে আপনারা টেক্সট করতে পারবেন। অনুষ্ঠান বা অনুষ্ঠানের বাইরে আমাদের সাথে যোগাযোগ করার জন্য টেক্সট ফোন অথবা ইমেল অ্যাড্রেস আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের যে কোনো কোয়েরির উত্তর দেওয়ার চেষ্টা করবে। জি, আমরা আলোচনা করছিলাম শুরুতেই বাশার ভাই, আমরা দুটো প্রশ্ন আছে দর্শকের, সেই প্রশ্ন দুটোতে যেতে চাই। সেটা হচ্ছে যে 16ই অক্টোবরে আমাদের একজন দর্শক, উনি প্রশ্নটি করেছেন, সে হার্ট অ্যাটাক করেছে এবং এই হার্ট অ্যাটাক করার ফলশ্রুতিতে উনি যখন হসপিটালে গিয়েছেন, তার এনজিওগ্রাম করার সময় যে ইনজেকশন দিয়েছে বা যেভাবে তার এটা করেছে, ওই
ইনজুরিটার জন্য তিনি মনে করছেন যে তার ডান হাত বা বাম হাতে এখনো ঠিকমতো কাজ করতেছে না, ব্যথা এবং সে সাফার করতেছে, এটার ক্ষেত্রে উনি ক্লেম করতে পারবেন কিনা? জি, থ্যাংক ইউ। আমি যতটুকু মনে করতে পারি সম্ভবত এটা ওনার ডান হাত ছিল। জি, ডান হাতে এখন উনি কোনো কিছু নিতে পারছেন না, ব্যথা করছে আর কি, সাফারিং হচ্ছে। তো এখন এনজিওগ্রাম করা একটা প্রসিজার, এই প্রসিজারের সময় যদি আপনার কোনো কিছু ড্যামেজ হয়ে থাকে তাহলে আপনার দেখতে হবে যে এই ড্যামেজটুকু কতটুকু নর্মাল এই এনজিওগ্রাম করার ক্ষেত্রে। এটা তো ডক্টররা খুব ভালো জানেন যে যখন একটা এনজিওগ্রাম করতে যাবেন বা তারা করবেন তখন কি ধরনের ড্যামেজ ক্ষতি হতে পারে আপনার নার্ভে বা আপনার যেখানে যে প্রবলেমটা হচ্ছে সেখানে। তো এখন স্ট্যান্ডার্ড হার্মের চেয়ে যদি এটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বা কম্পেনসেশনের ব্যাপারে থিঙ্ক করতে পারেন। এখন আমরা হয়তো বা আরেকটা বিষয় খুব শর্টলি কভার করব যে যখন আপনারা মনে করবেন যে আপনাদের একটা হার্ম হয়েছে তখন আসলে কখন আপনারা ক্লেমের দিকে যাবেন বা শুরুটা কিভাবে করবেন। সো এখন আমরা প্রথমে বলছিলাম যে ক্লিনিক্যাল নেগলিজেন্স হয় এক জিনিস এবং নেগলিজেন্সের জন্য সেটাকে কম্পেনসেশনে যাওয়া বা কম্পেনসেশন পাওয়াটা আরেকটা জিনিস। সো আপনার ওই হার্মটা যদি মনে হয় যে না এটা নর্মাল না, এনজিওগ্রাম প্রসিজিয়ারে এই ধরনের হার্ম হয় না বাট আপনার ক্ষেত্রে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হয়তো বা আপনি কম্পেনসেশনের ব্যাপারে থিঙ্ক করতে পারেন। আমি একটা সম্পর্ক প্রশ্ন করব যে আমার পক্ষে তো একজন উনি যে ভাইয়ের পক্ষ থেকে তো এই যে লেভেলটুকু বোঝার জন্য কি করতে হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি এই প্রশ্নটি থাকুন, আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। জি, নাম আমার এনামুল হক। সরি, এনামুল হক। হ্যাঁ জি, এনামুল হক ভাই বলুন প্লিজ। জি, আচ্ছা, আমার যে সরকার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি দেশে আসছিলাম ইউরোপিয়ান পি সেটেলমেন্ট রাইটে। জি, ইউরোপিয়ান পি সেটেলমেন্ট রাইটে আমি আসছিলাম এখানে জি জি। আসার পর আমার স্পন্সর মারা গেছেন, এই অবস্থায় আমার কি করণীয় আছে? স্পন্সর মারা গেছে কতদিন পরে? আমি আসার 2 বছর পরে মারা গেছেন। ওকে ওকে, ঠিক আছে ভাই, আর কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন নাই। আপনি যখন স্পন্সর বলেছেন আপনি কি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে এসেছেন না স্পাউস হিসেবে? এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে আসছিলাম। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে না? জি জি জি, ওকে, ঠিক আছে ভাই, দেখতে থাকুন, আমরা উত্তর দিব। থ্যাংক ইউ। জি, বাশার ভাই, আপনি শুরু করে যেখানে শেষ করেছিলাম যে যখন একজনের হার্ম হয়ে গেল, মিসট্রিটমেন্ট, রং ট্রিটমেন্ট, মিস ডায়াগনোসিসের শিকার হয়ে গেল, তখন স্টার্টিং পয়েন্টটা কোথায়? আমি লেভেলটা কিভাবে বুঝবো? আমার প্রশ্নটা আমি আসছি। জি, ফার্স্ট অফ অল যে আপনি অন জাজ, আপনার জাজ আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আসলে আপনার সঙ্গে এ ধরনের কিছু হয়েছে কিনা এবং আপনার হার্ম হয়েছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট আপনি করবেন। ফার্স্ট করার পরে এখন আপনি তো মেডিকেল এক্সপার্ট না, আমিও মেডিকেল এক্সপার্ট না, সলিসিটরও মেডিকেল এক্সপার্ট না। তো আপনার স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে যে যদি এই ধরনের কোনো আপনার কনসার্ন রেইজ হয় আপনার মনে যে না আই কুড বি এ ভিকটিম অফ রং ট্রিটমেন্ট, তাহলে প্রথমে যাবেন হচ্ছে আপনারা একজন সলিসিটরের কাছে বা যারা মেডিকেল নেগলিজেন্স নিয়ে কাজ করে। সলিসিটররা সাধারণত মেডিকেল নেগলিজেন্সের কাজগুলো নো ইন নো ফিতে করে। আপনি যদি প্রথমে একজন এক্সপার্ট ডক্টরের কাছে যান আপনার অনেক টাকা লাগবে তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়ার জন্য। সো আপনি যখন একটা সলিসিটরের কাছে যাবেন তখন সলিসিটররা যেটা করবে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করবে যে আপনার সঙ্গে আসলেই কম্পেনসেশন পাওয়ার মতন নেগলিজেন্স হয়েছে কিনা। সো সলিসিটর যখন দেখবে যে না এখানে একটা সিগনিফিক্যান্ট নেগলিজেন্স হয়েছে এবং এটাকে গো ফরওয়ার্ড করা উচিত, তখন হয়তো বা সলিসিটর আপনাকে একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট বলবে যে হ্যাঁ আপনার সঙ্গে যেটা হয়েছে এটা রং হয়েছে এবং এটার উপর বেস করে হয়তো বা আমরা কম্পেনসেশন নিয়ে আসতে পারবো। আপনি মনে রাখবেন যে সলিসিটররা কিন্তু এগুলোতে মোস্ট অফ দ্য কেসেসে নো ইন নো ফিতে কাজ করে। তার মানে সলিসিটর কিন্তু আপনার এটাতে অহেতুক কাজ করবে না, সময় নষ্ট করবে না। সো তারা যদি এটা প্রসপেক্টিভ মনে করে শুধুমাত্র তখনই আপনার এই কেসগুলোকে তারা ডিল করবে। তো তার মানে সলিসিটর যখন ইনিশিয়ালি একটা অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পরে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে যে আসলে ওনার হার্মটুকু কতটুকু এবং সেই হার্মটার উপর বেস করে কি নেগলিজেন্স ক্লেম করা যাবে কি যাবে না। তারপরে সলিসিটর হয়তো বা এক্সপার্টকে রিক্রুট করবে, তাদের কাছ থেকে প্রপার এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আসবে এবং ক্লেমটাকে প্রসিড করবে। জি জি, থ্যাংক ইউ বাশার ভাই। আমি বেশার পূর্ণ সিদ্দিক আপনার কাছে আসতে চাচ্ছি। আমাদের আরেকজন ভাই মোহিত ভাই প্রশ্নটি করেছিলেন যে উনি পেনশনার, উনি কতদিনের জন্য দেশে যেতে পারবে, দেশের বাইরে যেতে পারবে? জি, থ্যাংক ইউ। পেনশন তো আপনারা জেনে থাকবেন যে পাবলিক ফান্ড, সো এখানে একটু ভিন্ন ক্যাটাগরি আছে। আপনি পেনশনের জন্য ইউজুয়াল টাইম হচ্ছে আপনার 12 উইকস, 3 মাস না কিন্তু 12 উইকস। ওকে, সো
তো 12 উইকস পর্যন্ত আপনি থাকতে পারবেন, বা 28 ডেজ পর্যন্ত উইদাউট রিপোর্টিং আপনি কিন্তু আউটসাইড কান্ট্রি থাকতে পারবেন। সো এখানে একটু ভালো ধরনের সুযোগ আছে। আপনি 28 দিন জার্মানি ফ্রিকুয়েন্টলি গেলেও খুব একটা সমস্যা হয় না, 28 দিনের মধ্যে আসলে আপনার রিপোর্ট করা লাগলো না। বাট 28 দিনের মধ্যে হলে আপনাকে রিপোর্ট করতে হবে, বাট ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 12 দিনের বাইরে হলে, হ্যাঁ সরি বাইরে হলে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 12 উইকস। তো মাথায় রাখবেন অনেকের আবার হেলথ ইস্যুজ আছে, অনেক সময় যেহেতু এজ হয়ে গেছে সব মিলে অনেক সময় কোনো কারণে আপনি 12 উইকস এর মধ্যে আসতে পারলেন না ডিউ টু দ্য হেলথ ইস্যুস, তাহলে আপনি 6 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। জি ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড কোশ্চেন আপনার কাছেই আসবো। এনামুল ভাই আমাদের প্রশ্নটি করেছেন যে উনি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে আছেন, কিন্তু ওনার স্পন্সর উনি এদেশে আসার 2 বছর পরেই মারা গেছে। এইটার একটু কনসিকুয়েন্স যদি আপনি বলেন। জি থ্যাংক ইউ, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব দান করুক। জি উনি এখানে আসলে দুইটা ওয়েতে এই কাজ করতে পারেন। রিটার্ন রাইট স্ট্যাটাসের জন্য উনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে রিটার্ন রাইটের জন্য কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। কেউ রিলেশনশিপ যদি ব্রোকেন ডাউন হয় সেক্ষেত্রে অবশ্য হিসাবটা ভিন্ন, সেক্ষেত্রে 3 বছরের একটা ক্যালকুলেশন আছে। ডোমেস্টিক অ্যাবিউজ থাকলে অবশ্য টাইম লিমিট নাই। আর হচ্ছে আপনি বেবারম্যান যদি মারা যায় দ্বিতীয় দিনও করা যায়, হ্যাঁ ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হলে পরের দিনও করা যায়। আর রিলেশনশিপ ব্রোকেন ডাউন হলে থ্রেশহোল্ড অনেক হাই, সেটা 3 ইয়ার্স। আর এমনিতে হলো আপনি যদি কেউ মারা যান তাহলে কিন্তু আপনি কল নিয়ে আসবো। জি দর্শক আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? জি জি, নামটা বলুন ভাই। আমার নাম হচ্ছে হাসান। তো আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা, আমি এই 10 ইয়ার্স উঠে জি আপনি টিভির ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন ভাই। 10 ইয়ার্স উঠে আমি লিগ্যাল হয়েছি। তো আমার লাস্ট 3 নম্বর বার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার ভিসা দিয়ে দিতে আমাকে 3-4 মাস। সরি আপনি কি বলছেন বুঝছি না ভাই। 10 ইয়ার্স রুটে আপনি ভিসা পেয়েছেন, বলুন তো কি এরপরে কি বলেছেন? 10 ইয়ার্স রুটে আমি আমার ভিসা পাইছি। আবার পাওয়ার পরে এই 3 নম্বর বার আমি এক্সটেনশন করছি, করার পরে কি বলে আমার পাসপোর্টটা ওরা দেয় নাই, জাস্ট ভিসা দিয়ে দিছে, বলে দিছে ইমেল করে যে ভিসা দিয়ে দিছে 4 মাস আছে, এরকম তোমার পাসপোর্ট দেয় নাই। তো ওদের কাছ থেকে পাসপোর্টটা কিভাবে আনবো? কাইন্ডলি যদি আপনারা ওকে, আপনার পাসপোর্টটা এখনো হোম অফিসে আছে, এই তো আপনি কিভাবে আনবেন? হ্যাঁ জি হ্যাঁ, কেউ এখনো তারা দেয় নাই। আমি ইমেল করছি, বহুত ইমেল করেছি, তারা কোনো আনসার দেয় নাই। হয়তো তারা লস করলে তো তারা বলতো যে আমি লস করে ফেলেছি। ওকে, এটা তো স্বাভাবিক, লস করতে পারি। ওকে হ্যাঁ তাই না? যে তারা কি বলছে তারা লস্ট করে ফেলছে? তারা কোনো কিছু আমাকে বলে নাই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন সেটা হচ্ছে জানার বিষয়। অনেক সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যদি কোনো প্রিভিয়াস সলিসিটর থাকে তাদেরকে অনেক সময় খোঁজ নিতে পারেন। হোম অফিস ভুল করে দেখা গেছে প্রিভিয়াস রেকর্ডে পাঠিয়ে দেয়। সো যদি কোনো প্রিভিয়াস অ্যাড্রেস আপনি দিয়ে থাকেন চেষ্টা করবেন ওইসব অ্যাড্রেসে খোঁজ নিতে। বাট এনিওয়ে উইল টেল ইউ ইন ডিটেল। থ্যাংক ইউ। জি বেশক বলুন সিদ্দিক। জি যেটা বলছিলাম, সরি আরেকটা কল আছে। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটু ব্যতিক্রমী প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। আমার উপরে একটা ওই পুলিশ কেস আছে, ওইটা রেপ কেস। সরি আপনার লাইনটা ক্লিয়ার না ভাইয়া, লাইনটা ক্লিয়ার না। জি এখন শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে, বলুন। জি আমার একটা রেপ কেস আমার উপরে ছিল। ওকে, বাট ওইটা আমি বেইলে আছি। ওকে, বাট আমার প্রশ্নটা হলো ওইটা যদি কোনো সেন্টেন্স হয় বা কোনো কিছু হয় আমার এগেইনস্টে, তাহলে ওইটা কি সিটিজেনশিপ রিমুভ হবে কিনা? ওকে, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আপনার তো নিশ্চয়ই লয়ার আছে, তারপরে আপনি তো অ্যারেস্টেড হয়েছিলেন তাই না? জি অ্যারেস্টেড হয়েছিলাম, ওরা আমারে বেইলে দিয়েছে। আপনার ইন্টারভিউ নিয়েছে তারা, ইন্টারভিউতে কি আপনি নো কমেন্ট করেছেন না আপনি ডিটেইল ভার্সন দিয়েছেন? না আমি ওদের আনসার দিয়ে দিয়েছি ইন্টারভিউতে। ওকে, অ্যানসার দিয়েছেন। আন্ডার ইনভেস্টিগেশন এখনো। আন্ডার ইনভেস্টিগেশন। তো এটা যদি প্রুফ হয় তাহলে এটা আপনার বিরুদ্ধে কি চার্জ ফর্ম করেছে পুলিশ? না না না, বেইলে আছেন উনি। আমি আরেকটা প্রশ্ন আপনার প্রতি, সেটা হচ্ছে যে সরি যেহেতু আমরা নাম বলেননি, থ্যাংক ইউ সো মাচ, আমরা নাম জিজ্ঞাসা করতেও চাই না। আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করেছেন না পুরোটা ডিনাই করেছেন? জি আপনি কি রেপের এলিগেশনটাকে অ্যাকসেপ্ট করছেন না ডিনাই করছেন? আমি বলছি যে ওইটার সাথে আমি জড়িত না।
আচ্ছা আচ্ছা গিলটি প্লি করে Okay. না নট গিলটি বলছে নট গিলটি ওকে দ্যাটস দ্য ডিফিকাল্ট ওয়ান। যদি আপনি কি যে কমপ্লেইনটা করেছে তাকে চিনতেন? জি জি তাকে চিনতেন? আমার মনে হয় আমরা এখন আনসার ওকে থ্যাংক উনি ইউ আমাদের সো মাচ, থ্যাংক ইউ family থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমরা উত্তরটি দিব। থ্যাংক ইউ, ইটস এ ভেরি জি 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 আরেকজন দর্শক জি আসসালামু আলাইকুম। হ্যালো জি বলুন, নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানিয়া। ওকে তানিয়া বলুন প্লিজ, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? না, আমি জানতে চাচ্ছিলাম যে আমি মানে এখনো আমি লাইফ ইন্ডেক্স পে করি নাই। ওকে তো আমি লাইফ ইন্ডেক্স ইউকে পাস করার পরে করতে পারবো, ন্যাচারাল লাইফ অ্যাপ্লাই করতে পারবো। আপনি কোন অ্যাপ্লিকেশনের কথা বলছেন? আইএলআর এর কথা বলছেন না সিটিজেনশিপের জন্য? না, সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপের জন্য ওকে। আর আপনার বয়স কত বোন? 50 50 or 60? No, 50 50 Yes. আপনার কোনো মেজর হেলথ ইস্যু আছে? হ্যাঁ আছে, আমার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, থাইরয়েড, লট। ওকে ঠিক আছে বোন, আপনি দেখুন, আমরা একটু ব্যাখ্যা করে দিব এটা, আপনি দেখতে থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে thank you. আগর সিদ্দিক আপনার একটু যদি জি অনেকগুলো প্রশ্ন, আমরা প্রশ্নগুলোই অ্যাড্রেস করি আমরা। হ্যাঁ থ্যাংক ইউ। বিশেষ করে জি সো উনি যেহেতু মারা গেছে সো উনি রিটার্ন রাইট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট রিসেন্টলি আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যদি ওনার স্পন্সর যদি সেটেল পারসন হয়ে থাকেন এখানে, তাহলে উনিও সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করে থাকতে পারবেন, এবং ওখানে কিন্তু ফিজ এক্সামশনও আছে। বাট ওখানে বিষয়টা উনি ইউ সেটেলমেন্ট হ্যাঁ, বাট ওখানে ফ্যামিলি মেম্বার সেটেল স্ট্যাটাস তো যদি থাকে ওনার ইয়ার, বাট ওখানে একটু ব্যাপারটা হচ্ছে ওখানে ফ্যামিলি মেম্বারের কথা বলা হয়েছে, উনি আসলে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, বাট এখানে দেখার বিষয় আছে উনি কোয়ালিফাই করে কিনা আর কি। বাট রিটার্ন রাইট তো ইউরোপিয়ান রুটে এমনিতেই কোয়ালিফাই করে, ওইটা উনি পেয়ে যাবেন। জি 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 থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক। একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে কোনো ইউরোপিয়ান ল এর উপর যারা এক্সপার্ট আছে, এরকম যে কোনো সলিসিটরের কাছে গিয়ে আপনার কাগজপত্রগুলো দেখে ভালোভাবে একটা অ্যাপ্লিকেশন করবেন, এটা বেটার হবে, বেটার দেন যে রিফিউজ না হয়ে আপনি ভালোভাবে একটা অ্যাপ্লিকেশন করবেন। থ্যাংক ইউ। জি ভাষা ভাই, আমি আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে একজন প্রশ্নটি করেছেন আমাদের, নামটা বুঝতে পারছি না, ওকে সরি, 10 ইয়ার্স রুটে উনি এক্সটেনশন করেছে, পাসপোর্টটা পায়নি। আমরা অলরেডি বলে দিয়েছি। ভেরি কুইকলি বলে ফেলি। সেটা হচ্ছে আমি মজা করে একটা কথা বলি যে হোম অফিসের চামড়া গন্ডারের চামড়া। আপনি যদি আজকে ওনাকে মানেন 7 দিন পরে ওটা বুঝতে পারে যে মজার কথা যেটা জি 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 যেটা আমরা মজা করি সবসময়। হ্যাঁ, তো আপনি করবেন কি, এভরি মানডে আর টিউসডে একটা করে লেটার পাঠাবেন হোম অফিসে, যে সেম লেটার, জাস্ট ডেটটা চেঞ্জ করে দিবেন যে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম রেফারেন্স নাম্বার দিয়ে, আমার অ্যাপ্লিকেশন করার পরে পাসপোর্ট আসে নাই, জাস্ট কিপ সেন্ডিং যতদিন আপনি রিপ্লাই না পাবেন। ইভেনচুয়ালি তারা আপনাকে রিপ্লাই করবে। যদি তারা আপনাকে পাসপোর্টটা সেন্ড করে দিয়ে থাকে অলরেডি, তাহলে বলে দিবে যে ওরা কোথায় কবে কোথায় সেন্ড করে দিয়েছে। আর যদি সেন্ড না করে থাকে তাহলে আপনাকে বলবে যে উই আর সেন্ডিং ইট। আর যদি লস্ট করে থাকে, মোর লাইক তারা এটাও অ্যাকনোলেজ করবে যে আমরা এটা লস্ট করেছি। ইন দ্যাট কেস আপনার আমার মনে হয় আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা দেখেছি, আপনার পাসপোর্ট যদি ওটা একমাত্র পাসপোর্ট হয়ে থাকে, তাহলে আপনি নতুন করে একটা পাসপোর্ট বানিয়ে নেন। আর পুরাতনটা যদি রেকর্ডের জন্য রাখতে চান, নিতে চান, তাহলে আপনি এরকম করে লেটার পাঠাতে পারেন। জি থ্যাংক ইউ দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা এরপরের যে কোশ্চেনটা, ছোট কোশ্চেনটা একটু দিয়ে নেই। আপনি যদি লাইফ ইন দ্য ইউকে টেস্টের আবারও আমরা বলেছিলাম আগের প্রোগ্রামে, তারপর একটু শর্ট করে বলে দেন, তারপর আমরা একটু ক্রিমিনাল কেসটা। লাইফ ইন দ্য ইউকে টেস্টের এক্সামশন, জি এক্সামশন বিষয়টা বলবেন। হ্যাঁ আচ্ছা, লাইফ ইন দ্য ইউকে টেস্টের এক্সামশন আপনি শুধুমাত্র ডক্টরের কাছ থেকে যদি কোনো সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, তাহলে সেটার উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। ডক্টর আপনাকে সার্টিফাই করে দিবে, একটা ফর্ম আছে, ফর্মে ডক্টর লিখে দিবে যে আপনার কি ধরনের কন্ডিশন, কল ফর্ম বলা হয়, জি কি ধরনের কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে এক্সপ্লেন করে আপনি অ্যাপ্লিকেশন করবেন। করার পরে যদি হোম অফিস মনে করে যে ওই মেডিকেল কন্ডিশনগুলোর জন্য আপনার এক্সামশন পাওয়া উচিত, তাহলে আপনি এক্সামশন পাবেন, আদারওয়াইজ পাবেন না। আমার পার্সোনাল অ্যাডভাইস হবে যে আপনি অ্যাপ্লিকেশনটা করে দেন। অ্যাপ্লিকেশন করলে তো কোনো ক্ষতি নাই, পেয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো, আর না পেয়ে গেলে আপনাকে আনফরচুনেটলি। এবং কল ফর্ম মেডিকেল প্র্যাকটিশনাররা সাধারণত তাদের অ্যাসেসমেন্টে যদি মনে হয় তারা দেয়, এছাড়া তো আসলে দিবে না। না, সো ডেফিনেটলি আপনার জিপির কাছ থেকে ফর্মটাকে ফিল আপ করে, পার্টিকুলার একটা সেকশন আছে সার্টিফাই বলেন বা ফিল আপ করে নিতে হয়। জি একটা ক্রিটিক্যাল কোশ্চেন যেটা আমাদের একজন ভাই করেছেন, সেটা হচ্ছে যে রেপ কেসের ক্রিমিনাল ম্যাটার,
এটা আমরা সবচেয়ে যে জিনিসগুলো ফেস করি এক্ষেত্রে যখন পুলিশ স্টেশনে এই মামলাগুলো যায়, এটা একটা সিরিয়াস অ্যালিগেশনস, এবং এই সিরিয়াস অ্যালিগেশনসের ক্ষেত্রে আপনাদেরকে যখনই যে মোমেন্টে আপনার অ্যারেস্ট হন, সেক্ষেত্রে সরাসরি একজন ভালো সলিসিটরের মাধ্যমে যদি আপনি ইন্টারভিউটা ফেস করতে পারেন, সেক্ষেত্রে আসলে খুব ভালো হয়। বাশার ভাই, আপনি যদি একটু প্রশ্নটি বুঝেছেন, আপনি যদি শুরু করেন, আমি হয়তো কিছু অ্যাড করব। থ্যাংক ইউ। ওনার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে অন্য দর্শকের জন্য আমি এটাকে রিপিট করছি, ইটস এ ভেরি ক্রুশিয়াল ম্যাটার, ভেরি ক্রুশিয়াল ম্যাটার। ঠিক আছে, যে ওনার বিরুদ্ধে একটা রেপ কেসের অ্যালিগেশন আসছে। ওকে, অ্যালিগেশন, বিয়ার ইন মাইন্ড। সো দিস ইজ এ ক্রিমিনাল কেস। শুধু আর ওনার বলছিলেন যে এটার জন্য ওনার ভিসাতে কোনো সমস্যা হবে কিনা, ন্যাশনালিটি, ন্যাচারালাইজেশন, এগুলোতে সমস্যা হবে কিনা। আমি সবার জন্য বলবো যে কোনো ক্রিমিনাল কেস, বড় হোক ছোট হোক, এটা একটা ক্রিমিনাল কেস, বড় হোক ছোট হোক, যদি কেউ ক্রিমিনাল কেসের জন্য অ্যালিজড হয় এবং ইভেনচুয়ালি এটা যদি প্রুভড হয়ে যায়, গিলটি প্রুভ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ভিসাতে সমস্যা হবে, সেটা ছোট ক্রিমিনাল ম্যাটার হোক, বড় ক্রিমিনাল ম্যাটার হোক। এখন স্পেসিফিক্যালি এই ভাইয়ের কোশ্চেনে যেটা আমি আনসার দিব সেটা হচ্ছে যে ভাইয়া, আপনার বিরুদ্ধে শুধুমাত্র অ্যালিগেশন আসছে, এরপরে পুলিশ ইনভেস্টিগেশন করবে, আপনার বিরুদ্ধে চার্জ ফর্ম হবে। আপনি যদি গিলটি প্লি না করেন, তাহলে চার্জ ফর্ম করার পরে ম্যাটারটা ট্রায়াল হবে। ট্রায়ালে যেয়ে যদি আপনি কনভিক্টেড হন, অনলি দেন আপনার এই বিষয়টা ভিসাতে প্রবলেম হবে, আদারওয়াইজ প্রবলেম হবে না। সো আমি স্ট্রংলি বিলিভ করি যে আপনার ডেফিনেটলি একজন সলিসিটর আছে, উনি আপনার এই অ্যালিগেশনের বিষয়টাকে ডিল করছেন। সো কনভিকশন না হওয়া পর্যন্ত ইউ আর সেফ। থ্যাংক ইউ। আমি আপনাকে যে এটা দিয়ে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এমনও দেখেছি যে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অনেকে অ্যাপ্লাই করেছেন, ইন দ্য মিন টাইম যে কোনো একটা ক্রিমিনাল অ্যালিগেশনসের মধ্যে পড়েছেন, তারা কিন্তু সরাসরি হোম অফিসকে জানিয়ে দেয় এবং ওটাকে হোল্ড করে রাখে। সো এটাও একটা ব্যাপার। আমি একটু রিকল করতে পারছি না যে উনি কি অলরেডি ব্রিটিশ সিটিজেন কিনা। সো না, যদি ব্রিটিশ সিটিজেন হয় সেক্ষেত্রে কোনো কনসিকুয়েন্স আছে কিনা? না, এখন লেটস সে উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অথবা ইনডিফিনিটের জন্য করবেন, অথবা ভিসার অ্যাপ্লিকেশন করবেন, আর যদি অলরেডি ব্রিটিশ থাকে তাহলে সেক্ষেত্রে কনসিকুয়েন্স সেম। আচ্ছা, অলরেডি যদি ব্রিটিশ হয়ে যায়, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে যদি এদেশে কেউ কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য 1 বছর বা 1 বছরের বেশি ইমপ্রিজনমেন্টের জন্য কনভিক্টেড হয়ে যান, সেন্টেন্স আসে তার, তাহলে কিন্তু তার ব্রিটিশ সিটিজেনশিপ রিভোক করে দিতে পারে গভর্নমেন্ট, এবং তাকে কিন্তু ডিপোর্ট করে দিতে পারে। সো এটা খুবই ক্রুশাল যে কোনো ক্রাইম করার পরে যদি তার সেন্টেন্স 1 বছরের ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে কিন্তু গভর্নমেন্ট এটাকে একটা অ্যাকশন নিতে পারে, তাকে ইদার ডিপোর্ট করে দিতে পারে, অথবা তার সিটিজেনশিপ ভিসা রিভোক করে দিতে পারে, বা দুটোই করতে পারে। জি, আমি একটু অ্যাড করতে চাই। বেশ, আকবর সিদ্দিক, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? না, আপনি বলেন। ওকে, থ্যাংক ইউ। না, আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি ক্রিমিনাল প্র্যাকটিসের সাথে ছোটোখাটোভাবে একটু জড়িত আছি, সেক্ষেত্রে এই যে রেপের যে অ্যালিগেশনসটা, ইভেন দো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও রেপের অ্যালিগেশনসগুলো আসলে কিন্তু ফ্রিকুয়েন্টলি আমরা ফেস করি। এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, কারণ হচ্ছে যে ম্যারিটাল রেপ আর নন ম্যারিটাল রেপ যে কোনো কিছুই অ্যালিগেশনস আসতে পারে, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দেখি সেটা হচ্ছে যে একটা রেপ অ্যালিগেশনস দেখা গেছে যে অনেক ভিকটিম এসে বলে যে এই রেপ ঘটনাটা ঘটেছে 2025-এ, 2024-এ, 2023-এ, অনেক আগের ঘটনা ঘটে। আমরা যখন এই কমপ্লেনটা আসে, তখন যার বিরুদ্ধে এই কমপ্লেনটা আসে সে হয়তো হতভম্ব হয়ে যায় যে সম্পর্ক যদি থাকেও তখন তারা হয় ডিনাই করে অথবা ফ্যাকচুয়াল ম্যাটারটাকে বলে দেয় যে না, এই ঘটনা, এটা আসলে কনসেনসুয়াল রিলেশনশিপ ছিল। সো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, যারা এই এলিগেশনসের মধ্যে পড়ে যান তাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা কি উত্তর দিচ্ছেন। কারণ হচ্ছে আপনি যদি কমপ্লিট ব্ল্যাঙ্কেট ডিনায়াল যদি হয়, যদি সম্পর্ক আপনাদের হয়েই থাকে, সেটা ছিল কনসেনসুয়াল, বাট এলিগেশনস এখন চলে আসছে, আপনারা ডিনাই করলে কিন্তু আরও বিপদে পড়বেন। কারণ হচ্ছে যে এটা আপনি কমপ্লিটলি এটাকে ডিনাই করে আপনি একটা মিথ্যা কথা বলছেন। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো একজন দক্ষ সলিসিটরের মাধ্যমে এটাকে আপনার ফ্যাকচুয়াল ম্যাটারটাকে এস্টাবলিশ করা, যে না, যদি সম্পর্ক হয়েও থাকে সেটা ছিল হচ্ছে কনসেনসুয়াল, উইথ কনসেন্ট, বা এরকম আমার ফোর্সফুল কোনো কিছু, কোনো আমি অন্যায় করিনি। সো সেই জায়গাগুলোতে আপনি যদি ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডগুলো সলিসিটরকে বা পুলিশকে যদি হেল্প না করেন এগুলো দিয়ে, তাহলে কিন্তু আপনার এই যে ক্রিমিনাল কেসটা, এটা কিন্তু প্রুভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং পুলিশ এগুলোকে খুব সিরিয়াসলি দেখে, যার কারণে আপনাদেরকে খুব
সতর্ক থাকতে হবে। আমরা বিদায় নিচ্ছি, আমাদের খুব সময় নেই, সবাই আমাদের প্রোগ্রাম একেবারে শেষ হয়ে গেছে। আমরা মেডিকেল নেগলিজেন্স করতে পারিনি। আপনাদের দুজনকে বেশ আকবর সিদ্দিক এবং আমাদের সলিসিটর আবুল বাশার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দর্শকের ফোন পেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তারপরও আমরা মেডিকেল নেগলিজেন্সটা অনুষ্ঠানটা সামনের প্রোগ্রামে কন্টিনিউ করব। ইন দ্য মিন টাইম আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।